আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে 14 ঘন্টা ধরে যমুনার সামনে অবস্থান। জুম্মার নামাজের পরে সমাবেশের ডাক। গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য ডানে বামে থেকে এখনো আমাদেরকে আটকে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছেন, এটা ভালো লক্ষণ নয়। সুস্পষ্ট রুটম্যাপ আমাদের সামনে উপস্থাপন করা হয়, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না। নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি গ্রেফতার। মিনারুল হত্যা মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ। সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারে কমেছে বেশিরভাগ সবজির দাম। বাজারে নতুন চাল উঠায় কমেছে দাম চড়া সামুদ্রিক মাছের দর। ভারত পাকিস্তান সীমান্তে সকালেও গোলাগুলি। ভারতে বন্ধ 24টি বিমানবন্দর, 15টি এলাকায় হামলার অভিযোগ প্রত্যাখ্যান পাকিস্তানের। এবং পাক ভারত সংঘাতে আরব আমিরাতে 16 PSL এর 8 ম্যাচ। ধর্মশালায় ম্যাচ বাতিলের পর IPL নিয়েও অনিশ্চয়তা। স্বাগত জানাচ্ছি এখন ঢাকায়। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি মশিউর অনেক। আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে প্রায় 14 ঘন্টা ধরে অবস্থান কর্মসূচি চলছে। এনসিপির ডাকে কর্মসূচিতে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ জুলাই যোদ্ধা, আহত, নিহতের স্বজন ও ছাত্র জনতা। জুমার নামাজের পর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে হবে সমাবেশ। এই বিষয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, আপনার মাধ্যমে জানতে চাই যে অবস্থান কর্মসূচি থেকে কি বলছেন এখন পর্যন্ত নেতাকর্মীরা? সমাবেশ কি কোনো কঠোর কর্মসূচির দিকে যেতে পারে কিনা বা ঘোষণা আসতে পারে কিনা, কি তথ্য আছে আপনার কাছে? অনেক ইতিমধ্যে আপনি যেটি বলেছেন যে বাদ জুমা একটি সমাবেশের আয়োজন করা হয়েছে এই প্রধান উপদেষ্টার বাসভবনের ঠিক পাশে। যদি আপনাকে বোঝানোর স্বার্থে বলি, যেটি হোটেল ইন্টারকন্টিনেন্টাল, সেই ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন আর কি একটি জায়গায় মূলত একটি অস্থায়ী মঞ্চ করা হয়েছে 5টি ট্রাকের সমন্বয়। সেখানে সমাবেশ হবে বাদ জুমা। কিন্তু এর আগেও আপনি যেমনটি বলছিলেন যে 14 ঘন্টা ধরে মূলত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এখানে ছাত্র জনতা তারা অবস্থান নিয়েছে। এবং এখন যেটি একটু দেখছি যে যেহেতু আজকে জুমাবার, এই জুমার নামাজের জন্য একটি বিরতি ঘোষণা করা হয়েছে এই জায়গাটিতে। এবং তারা বলছে যে নামাজের পর আবার তারা এখানে ফিরে আসবেন। ঘড়িতে এখন ঠিক 12টা 3 মিনিট। তো এই মুহূর্তে কিছুক্ষণ আগেই তারা এখানে যে মাইকে তারা ঘোষণা দিয়েছেন যে জুমার নামাজের পরে আবার একত্রিত হবেন। আরেকটি বিষয় এখানে আমরা দেখেছি যে গতকালকে রাত 10টা থেকেই যেহেতু হাসনাত আবদুল্লাহ তিনি অবস্থান করছিলেন, এরপর তার সহযোদ্ধা বা তার রাজনৈতিক সহকর্মী দেখেছি সার্জিস আলম, তিনি সকালে এখানে এসে অবস্থান করছিলেন। এতক্ষণ পর্যন্ত তিনিও কিন্তু এখানেই ছিলেন। এবং পাশাপাশি জুলাইয়ের সংগঠক ছিলেন যিনি তালাত মাহমুদ রাফি, তিনিও এনসিপির একজন নেতা, তাকেও কিন্তু আমরা এখানে দেখেছি। এছাড়াও আমি যখন এখানে এসেছি সকাল 9:30 নাগাদ, এরপর বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের আমরা দেখেছি তাদের এই কর্মসূচির সাথে সংহতি জানাতে। এবং প্রত্যেকের বক্তব্যের মধ্য দিয়েই মূলত একটি বিষয় উঠে এসেছে, যেটি আওয়ামী লীগকে তারা অনতিবিলম্বে নিষিদ্ধ চান। এবং কোন প্রক্রিয়ায় নিষিদ্ধ চান, সেটি কি নির্বাহী আদেশে নাকি আইনি প্রক্রিয়ার মধ্যে, এটি নিয়ে নেতারা সুস্পষ্ট করে বলছেন যে দ্রুত সময়ে সেটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে যেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়। কিন্তু যারা এখানে সাধারণ মানুষ হিসেবে এসেছেন তাদের কাছে বিষয়টা আমি জানতে চেয়েছি। তারা আসলে বলছেন যে আইনি প্রক্রিয়া নাকি নির্বাহী প্রক্রিয়া, এই বিতর্কের ঊর্ধ্বে উঠে বা এই তর্কের আলাপের ঊর্ধ্বে উঠে তারা মূলত আওয়ামী লীগকে দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধ করাটা হচ্ছে তাদের মুখ্য বিষয়। এছাড়া শুধু যে আওয়ামী লীগকে নিষিদ্ধ সেটিই নয়, তারা বলছেন যে আওয়ামী লীগের যারা এই গুম খুন হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, যারা পালিয়ে যেতে পারেনি, অর্থাৎ 5ই আগস্টের পর আপনি তো জানেন যে আওয়ামী লীগের এই বড় একটি অংশ দেশ ছেড়ে পালিয়েছে।
সেই জায়গায় যারা এখনো দেশে আছে তাদের যেন অতি দ্রুত গ্রেফতার করা হয় এবং বিচারের আওতায় আনা হয়, এবং যারা দেশের বাইরে গিয়েছে তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে শাস্তি যেন নিশ্চিত করা হয়, সেই দাবিটি এখানে তারা জানাচ্ছেন। এবং আরেকটি বিষয় তারা বলছেন যে তারা আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধের একটি সুস্পষ্ট রোড ম্যাপ চাচ্ছেন। অর্থাৎ এটি দিয়ে তারা যেটি বোঝাতে চাচ্ছেন যে এই রোড ম্যাপে আওয়ামী লীগের বিচার কোন কোন প্রক্রিয়ায় হবে, কিভাবে হবে, কতদিনের মধ্যে হবে, এই বিষয়গুলো তারা সুস্পষ্টভাবে সরকারের পক্ষ থেকে একটি বার্তা চান। যদিও ইতিমধ্যে তাদের সাথে কথা বলেছি, অন্তর্বর্তী সরকারের কেউই এখন পর্যন্ত তাদের সাথে আনুষ্ঠানিকভাবে বা অনানুষ্ঠানিকভাবে যোগাযোগ করেনি এই বিষয় নিয়ে। ইতিমধ্যে এটিও দেখেছি আমরা, এই উপদেষ্টা মণ্ডলীর একজন সদস্য যিনি এই জুলাইয়ের সময় সম্মুখ সারির থেকে নেতৃত্ব দিয়েছেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি কিন্তু যখন হাসনাত আবদুল্লাহ অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন তার কয়েক ঘন্টা পরে আমরা দেখেছি যে তিনি বলছিলেন যে আওয়ামী লীগের যে সহযোগী সংগঠন যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ তাদের নিষিদ্ধের যে কার্যক্রম সেটি সপ্তাহ ধরেই সরকার করছিল এবং অতি দ্রুতই এটি ঘোষণা হবে। শুধুমাত্র এতটুকু রেসপন্স একটি দায়িত্বশীল পর্যায় থেকে এসেছে তারা বলছেন, এবং সেটিকেও তারা প্রত্যাখ্যান করছেন। তারা বলছেন এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে স্ট্যাটাস সেটি দিয়ে মূলত ছাত্র জনতা যারা অবস্থান নিয়েছে তাদেরকে সরিয়ে দেওয়ার একটি পরিকল্পনা বা সেটির একটি অংশ হিসাবেই তারা এটিকে ধরে নিচ্ছেন বা মনে করছেন। আর যেটি বলছিলাম যে দায়িত্বশীল কেউ এখন পর্যন্ত আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে যোগাযোগ করেনি। শুধু এখানে আমরা দেখলাম যে এই যে এনসিপির, আপনি যেমনটি বলছিলেন যে এনসিপির ডাকে বা এনসিপি যেহেতু হাসনাত আবদুল্লাহ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক একটি শীর্ষ পদে রয়েছে, তার ডাকে অন্যান্য রাজনৈতিক দল একটি সাড়া দিয়েছেন বা ঐক্যমত্য পোষণ করতে এখানে এসেছেন। ব্যাপারটি আসলে সেটিও নয়। আমি দেখেছি যে এখানে আরেকটি বিষয় যদি একটু জানাই যে এখানে আরেকটু যদি একটু বিষয় জানাই যে এই বিষয়টিও মূলত তারা কিন্তু বলছেন যে তারা এটিকে নিষিদ্ধ যেমন করছেন এবং নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা এখানেই অবস্থান করবেন। এবং নাহিদ ইসলাম, আক্তার হোসেন তারাও কিন্তু এই দাবিতে এসে একাত্মতা প্রকাশ করেছেন, তারাও এখানে এসেছিলেন। সামগ্রিকভাবে এখন একটি নামাজের, যেহেতু জুমার নামাজের একটি বিরতি তারা ঘোষণা করেছেন এবং এরপরেই যে অস্থায়ী মঞ্চটি করা হয়েছে সেখান থেকে সমাবেশ করা হবে এবং সেখান থেকে তারা বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত ইতিমধ্যে যেহেতু ঘোষণা দিয়ে ফেলেছেন যে তারা এখান থেকে উঠবেন না, এখানে অবস্থান করবেন। সমাবেশ থেকেও যারা এখানে এসেছেন তারা মনে করছেন যে একই ঘোষণা আসলে সেখানে দেওয়া হবে বা সেখানে হয়তো বা আরও কোনো কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণাও আসতে পারে বলে, এমনটা যারা এখানে আওয়ামী লীগ নিষিদ্ধের সাথে দাবির সাথে সংহতি জানাতে এসেছেন তারা এমনটি মনে করছেন। এই ছিল আমার কাছে যমুনার সামনে থেকে সবশেষ। আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে 14 ঘন্টা যাবৎ অন্বেষণ করছে, কর্মসূচি পালন করছে বিভিন্ন রাজনৈতিক দল। সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা ও হত্যা চেষ্টা মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোর 5:45টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এরপর তাকে নিয়ে যাওয়া হয় গোয়েন্দা কার্যালয়ে। রাতে তাকে গ্রেফতার করতে গেলে বাধা দেয় তার সমর্থকরা। এদিকে গ্রেফতারের পরে আইভীকে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ইমরান আলী সজীবের তথ্যে ও আবদুল্লাহ আল মামুনের ছবিতে দেখবেন প্রতিবেদনে বিস্তারিত। বৃহস্পতিবার রাত 11:15টার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীর দেওভোগের বাড়িতে অভিযান শুরু করে পুলিশ। সাবেক মেয়রকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয়ে ওঠেন তার কর্মী সমর্থকেরা। আইভীর সমর্থকেরা মসজিদে ঘোষণা দিয়ে বাড়িটির সামনে অবস্থান নেন। পরে বাসভবনের দিকে যাওয়ার 4টি রাস্তায় বাস, ঠেলাগাড়ি ও ভ্যানগাড়ি ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। কোনো মার্কা না, উনি কোনো দলের না, উনি সবার। আমরা চাই এইভাবে থাকবো। যদি কোনো কাগজপত্র আইনত হয় ওনার বিপক্ষে তাহলে ওনারা নিয়ে যাবো। 8 মাস পরে কেন তার বাড়িতে এমন ভাবে আসলো, আসার কারণটা কি? পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। রাতভর কর্মী সমর্থকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায় পুলিশ। পরে ভোরে সাবেক এই মেয়রকে গ্রেপ্তার করা হয়। যখন নারায়ণগঞ্জবাসী একদম চুপ ছিল, কেউ কোনো কথা বলে নাই, তখন আইভী আওয়াজ তুলেছে, এই শহরের মানুষকে কথা বলা শিখিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা শিখিয়েছে। আজকে সেই আইভীকে কিসের জুলুমে, কিসের কারণে, কি কারণে গ্রেপ্তার করা হচ্ছে আমি ঠিক জানি না। অতিরিক্ত পুলিশ সুপার জানান, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় 2টি থানায় হত্যা ও হত্যা চেষ্টা সহ 5টি মামলা রয়েছে তার বিরুদ্ধে।
এদিকে আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় শহরের বিবি রোডের কালীর বাজার এলাকায় পুলিশের গাড়িতে হামলা চালায় কর্মী সমর্থকেরা। গতকাল রাতে আমাদের একটি অভিযান ছিল, আমাদের সাবেক সিটি কর্পোরেশন মেয়র আইবি রহমান, তার বাসায় আমরা অভিযান চালাই এবং ভোরবেলা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তার নামে সিদ্ধিরগঞ্জ থানায় 3টি হত্যা মামলা এবং ফুতুল্লা থানায় একটি আদার্স সেকশন মামলা রুজু আছে। আমরা সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা তাকে গ্রেপ্তার দেখিয়েছি। গ্রেপ্তারের পর সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় আদালতে হাজির করা হয় সাবেক এই মেয়রকে। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এখন নারায়ণগঞ্জ। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের দেশ ত্যাগের ঘটনায় পুলিশের 2 জন কর্মকর্তাকে প্রত্যাহার ও 2 কর্মকর্তা বরখাস্ত করা হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়, দায়িত্বে অবহেলার অভিযোগেই ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার ও কিশোরগঞ্জের পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া আব্দুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জের সদর থানায় দায়ের হওয়া হত্যা চেষ্টা মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশের বিশেষ শাখার একজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদিকে আব্দুল হামিদের দেশ ত্যাগের ঘটনায় পুলিশের অতিরিক্ত আইজিকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এবার ভারত পাকিস্তান যুদ্ধ প্রসঙ্গ। পাকিস্তানের সাথে সংঘাতের মধ্যেই ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলের কমপক্ষে 24টি বিমানবন্দর এখনো বন্ধ। সীমান্তের নিয়ন্ত্রণ রেখা এলাকার শুক্রবার ফের গোলাগুলি শুরু হয়েছে, আর এতে করে 2 দেশের সেনাবাহিনীও মুখোমুখি অবস্থানে রয়েছে। রাতভর আতঙ্ক আর উত্তেজনার মধ্যেই 14টি এলাকায় হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। বিস্তারিত জানাচ্ছেন নুজহাত কামাল। বৃহস্পতিবার রাতভর পাকিস্তানের অর্ধশতাধিক ড্রোন হামলা ঠেকাতে ব্যস্ত ছিল ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সফলভাবে হামলা প্রতিহতের দাবি করা হলেও জনগণের সুরক্ষায় সীমান্তবর্তী 4 রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীর ও দিল্লিতে জারি করা হয় উচ্চ সতর্কতা। ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, হামলার পরপরই দফায় দফায় বৈঠক করেন ভারত সরকারের শীর্ষ কর্মকর্তারা। সচিবদের সঙ্গে বৈঠকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি জরুরি সেবা সচল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও নির্দেশনা দেওয়া হয়। উত্তপ্ত পরিস্থিতিতে ভারতে 24টি বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। রাজস্থান ও দিল্লিতে বাতিল করা হয়েছে সরকারি কর্মকর্তাদের ছুটি। পাঞ্জাব, জম্মু কাশ্মীর ও লেহ এর সকল শিক্ষা প্রতিষ্ঠান শনিবার পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে স্থানীয় সরকার। যদিও সীমান্তে থেমে নেই সেনাদের পাল্টাপাল্টি গোলাবর্ষণ। পাশাপাশি সীমান্তবর্তী সাম্বা অঞ্চলে অনুপ্রবেশ চেষ্টা আটকে দেওয়ার দাবি বিএসএফের। অনিয়ন্ত্রিত প্রোপাগান্ডা ক্যাম্পেইনের মাধ্যমে ভারত আঞ্চলিক অস্থিরতা ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের। 3টি বোমারু বিমান ভূপাতিতের তথ্যকে ভুয়া সংবাদ হিসেবে দাবি করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। বৃহস্পতিবার রাতভর হামলা ও পাল্টা হামলার অভিযোগে উত্তপ্ত ছিল নিয়ন্ত্রণ রেখার 2 প্রান্ত। যুদ্ধবিমান, মিসাইল, ড্রোন ও আর্টিলারির মাধ্যমে পাকিস্তান হামলা চালিয়েছে বলে অভিযোগ ভারতের। এ সময় ভারতীয় গণমাধ্যমগুলোতে মিসাইল ও যুদ্ধবিমান ভূপাতিত করারও দাবি করা হয়। রাতভর আতঙ্ক আর উত্তেজনার মধ্যেই 15টি এলাকায় হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ। দাবি করে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে কল্পকাহিনী ফেঁদেছে ভারত এবং পাকিস্তানের ভাবমূর্তি নষ্টে বেপরোয়া মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। নুজহাত কামাল, এখন বিশ্ব। ভারত পাকিস্তান সংঘাতের প্রভাব পড়েছে খেলার মাঠেও। 2 দেশের মধ্যে টালমাটাল পরিস্থিতির মধ্যে ক্রিকেট ভক্তদের মনে প্রশ্ন জেগেছে, চলমান আইপিএল ও পিএসএল খেলা মাঠে আদৌ গড়াবে তো? বিস্তারিত জানাচ্ছেন ফারহান ইসান। কাশ্মীরের উত্তেজনা পেরিয়ে এবার মুখোমুখি পারমাণবিক শক্তিধর 2 দেশ, ভারত ও পাকিস্তান। 2 দেশের হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত 100 মানুষ। প্রায় 2 সপ্তাহেরও বেশি সময় ধরে পরস্পর মুখোমুখি অবস্থানে 2 চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। এবার 22 গজের ক্রিকেটেও এর প্রভাব পড়তে শুরু করেছে। চলমান পিএসএল-এর বাকি ম্যাচগুলো আয়োজন নিয়ে শঙ্কায় ছিল পাকিস্তান। একইভাবে নিরাপত্তা শঙ্কায় রয়েছে ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলও। সে কারণে সরিয়ে নেওয়া হয়েছে একটি ম্যাচের ভেন্যু। চলমান সংঘাত ও উত্তেজনার মাঝে পাকিস্তানের বেশ কয়েকটি শহরে ড্রোন হামলা চালায় ভারত। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পাশেই একটি ড্রোন আঘাত করলে পিএসএল-এর সব ম্যাচ করাচিতে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। করাচি কিংস ও পেশোয়ার জালমির নির্ধারিত ম্যাচ স্থগিত করার পর জরুরি সভায় বসে পিসিবি। পরে বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তার কথা ভেবে পিএসএল-এর সব ম্যাচ পাকিস্তান থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নেওয়ার সিদ্ধান্ত হয়। পিসিবি থেকে জানানো হয় পিএসএল-এর বাকি 8 ম্যাচের ভেন্যু ও তারিখ নতুন করে ঠিক করা হবে। এদিকে আইপিএল-এর 2 ভেন্যুতে পরপর 2 দিন বোমা হামলার হুমকি আসে অজ্ঞাত মেইল থেকে।
ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই জানিয়েছিল আইপিএল চলবে নির্ধারিত সময়সূচি মেনেই। চলমান পরিস্থিতিতে ম্যাচ আয়োজন বা সূচি পরিবর্তনের কোনো প্রয়োজন নেই বলে উল্লেখ করেছিলেন একজন কর্মকর্তা। তবে পরিস্থিতি নাজুক হওয়ায় ধর্মশালা থেকে সরিয়ে নেওয়া হয় পাঞ্জাব কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ। এছাড়া নিরাপত্তাজনিত কারণে ম্যাচের মাঝপথে পরিত্যক্ত হয় পাঞ্জাব ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ। যুদ্ধের ডামাডোলে হয়তো থামছে না ক্রিকেট, কিন্তু থেমে নেই শঙ্কা। প্রতিটি ম্যাচ যেন এক একটি নতুন লড়াই, শুধু মাঠেই নয়, মাঠের বাইরে যুদ্ধের ভয়াবহতা। এখন তাই বড় প্রশ্ন, যুদ্ধ ও খেলার মধ্যে সূক্ষ্ম সীমারেখা এবার কতটা টিকবে? ফারহান ইহসান, এখন। এদিকে রাজধানীর বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যার মামলায় নাম আসা 2 নারী শিক্ষার্থীর একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বনানী থানা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে। গ্রেফতার শিক্ষার্থীর নাম ফারিয়া হক টিনা। তিনি ইউনিভার্সিটি অফ স্কলার্সের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পারভেজ হত্যা মামলায় গত 23 এপ্রিল রাতে গাইবান্ধা থেকে প্রধান আসামি মেরাজকে গ্রেফতার করা হয়। 21 এপ্রিল কুমিল্লার তিতাস উপজেলার মানাইরকান্দি গ্রাম থেকে হৃদয় মিয়াজি নামের আরেক আসামিকে আটক করে র্যাব। এই মামলায় মাহাতির হাসান ও আল কামাল শেখ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তারা এখন কারাগারে। গ্রেফতার আলভি হোসেন জুনায়েদ ও আল আমিন সানিও রিমান্ড শেষে কারাগারে রয়েছেন। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত বিএনপির নয়, জনগণ ও নির্বাচন কমিশনের বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে যুক্তরাষ্ট্র দ্য কার্টার সেন্টারের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এই কথা বলেন তিনি। এছাড়াও তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত জনগণ নেবে নির্বাচন কমিশন। এছাড়াও তিনি বলেন, বর্তমান দেশের সার্বিক অবস্থা নিয়েও তাদের সাথে কথা হয়েছে। আগামী নির্বাচনে তারা আসতে পারে এবং কিভাবে আসবে সেই বিষয় নিয়েও কথা হয়েছে বলে জানান তিনি। এদিকে বর্তমান দেশের রাজনৈতিক, সামাজিক ও আইন শৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতি তা নিয়ন্ত্রণ করতে হলে নির্বাচন যত শীঘ্র হবে ততই মঙ্গল বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 5 জনের একটি দল বৈঠকে অংশ নেন। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না হবে সেটা তো বিএনপির বক্তব্যের বিষয় নয়। একটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারে, সরকার সিদ্ধান্ত নিতে পারে। যেসব রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছে তারা তাদের বক্তব্য বলেছে। কাজে এখানে আমরা বিএনপি হিসাবে তো আমরা এই সিদ্ধান্ত নেওয়ার মালিক নয়। আমাদের মহাসচিব তো ইতিমধ্যে বলেছেন যে জনগণের সিদ্ধান্তর বিষয় এটি, এবং জনগণ সিদ্ধান্ত নেবে কারা নির্বাচন করবে কি না করবে। সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারে কমেছে অধিকাংশ সবজির দাম। এছাড়া বোরো ধানের নতুন চাল বাজারে আসায় সব ধরনের চালের দাম কমেছে। এই মুহূর্তে রাজধানীর কারণ বাজারে আছেন সহকর্মী মাঝার ইমন। ইমন, কোন সবজি কত টাকায় বিক্রি হচ্ছে আপনার মাধ্যমে জানতে চাই। পাশাপাশি জানাবেন যে চালের দাম ঠিক কতটা কমেছে, ক্রেতা বিক্রেতারাই বা কি বলছেন? অনেক সবজির দামটি দিয়ে শুরু করতে চাই। আমি এই মুহূর্তে রাজধানী কারণ বাজারের সবজির যে বাজারের অংশ রয়েছে সেখানে রয়েছে। সবজির বাজারে এসে যেটি দেখেছি যে সাধারণত গরমের সময় অর্থাৎ শীতকালীন সবজির একেবারে শেষ সময় এখন চলছে, বৈশাখ মাস যেহেতু চলছে, এখন এই ক্ষেত্রে বাজারে এসে যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, শীতকালীন সময় যেরকম বাজারে সরবরাহ রয়েছিল এখনও কিন্তু সেই একই পরিমাণের সরবরাহ রয়েছে। অর্থাৎ শীতকালীন যে সবজিগুলো শেষ হলে যে বাজারে কিছুটা সংকট দেখা যায়, বিগত সময় দেখেছি সেই সংকট কিন্তু এখন নেই বললেই চলে। বাজারে যে চিত্র দেখতে পাচ্ছি সেই কারণেই মূলত বাজারে যেই সবজির দাম সেটি কিন্তু কমেছে, এবং গত 2-1 সপ্তাহের তুলনায় আজকে সাপ্তাহিক ছুটির দিন বাজারে কিন্তু সবজির দাম অনেকটাই কমেছে। আমি ক্রেতা বিক্রেতা উভয়ের সাথে কথা বলেছি। ক্রেতাদের মধ্যেও যেটি রয়েছে, ক্রেতারা যেটি বলছেন যে তাদের মধ্যেও সবজির যে দাম রয়েছে সেটি নিয়ে তারা অনেকটাই স্বাচ্ছন্দ্য প্রকাশ করেছে। আমি যদি একটু বলতে চাই যে আজকের ছুটির দিন সপ্তাহের শুক্রবার কেজি প্রতি বেগুন বিক্রি হচ্ছে 55 থেকে 60-70 টাকা মানভেদে। পটল রয়েছে 40 থেকে 45-50 টাকা, ধুন্দুল রয়েছে 55 থেকে 60 টাকা, ঢেঁড়স বিক্রি হচ্ছে 25-30-40 টাকা। অর্থাৎ মানভেদে সবজির দাম 5 থেকে 10 টাকা এদিক ওদিক। তবে যেই সবজি গত সপ্তাহে বিক্রি হয়েছে 40 টাকা, সেই সবজি কিন্তু এই সপ্তাহে একেবারে স্বাচ্ছন্দ্যেই ক্রেতারা
30 থেকে 35 টাকা কেজি দরেই পেয়ে যাচ্ছেন। শুধু দু একটি সবজির দাম বেশি রয়েছে। আমি যদি বলতে চাই এর মধ্যে পেঁপে রয়েছে, শসা রয়েছে। বিক্রেতারা যেটি বলছেন যে যেহেতু বাজারে নতুন পেঁপে আসছে, অর্থাৎ ক্ষেত থেকে যে সমস্ত পেঁপেগুলো আসছে সেটি একেবারেই নতুন এবং পেঁপের কিছুটা সরবরাহ কম রয়েছে, পাশাপাশি শসার কিছুটা কম রয়েছে। সেই হিসেবে শসা এবং পেঁপের দাম কিছুটা বাড়তি রয়েছে। তাছাড়া বাকি সব কিছুর সবজির দামই মোটামুটি তুলনামূলক অনেকটাই কম রয়েছে গত সপ্তাহের তুলনায়। আমি যদি সার্বিক চিত্রটি বললাম, পাশাপাশি ক্রেতারা যেটি বলছেন তারা যেটি বলছেন যে বাজার তদারকি যে বিষয়টি, যেহেতু শীতকালীন সবজির সময় অনেকটাই শেষ হয়ে গিয়েছে, সেই হিসেবে সামনে যাতে বাজারে এই ধরনের সবজির যাতে কোনো ধরনের সংকট তৈরি না হয় সেই শঙ্কা থেকে ক্রেতারা যেটি বলছেন যে মনিটরিংয়ের যে বিষয়টি সেটি যাতে সবসময় থাকে এবং যাতে বাজারের যেই দামের যে বিষয়টি সেটি যাতে নিয়ন্ত্রণ করা হয় এবং কোনো ধরনের সিন্ডিকেট যাতে এই কাঁচা বাজারে না আসে। এবং আরেকটি বিষয় যেটি বলছিলেন চালের দাম, সেটি আমরা দেখছি সকালবেলায় কারণ বাজারে এসে যে প্রতি ধরনের চাল অর্থাৎ মিনিকেট, আটাশ এবং চিনিগুড়া প্রতিটি চালের কেজি প্রতি 5 থেকে 7 টাকা, 9 টাকা, 10 টাকা মানভেদে কমেছে এবং পাশাপাশি আমরা তেলের দাম দেখেছি এবং ডালের দাম অর্থাৎ নিত্য প্রয়োজনীয় পণ্য এবং কাঁচা বাজার সব কিছুর দামই মোটামুটি আমরা তুলনামূলক গত 2-1 সপ্তাহের তুলনায় সহনীয় পর্যায়ে রয়েছে। এবং ক্রেতারা যেটি বলছিলাম যে বাজার যাতে সবসময় তদারকি থাকে, কোনো ধরনের যাতে সংকট বা কোনো ধরনের যাতে অজুহাত তৈরি না হয় এরকম পরামর্শ দিচ্ছেন ক্রেতারা। রাজধানীর কারওয়ান বাজার থেকে নিত্য পণ্যের দ্রব্যাদির সবশেষ দরদামের খোঁজখবর রাখছিলেন সহকর্মী মাঝার ইমাম। নোয়াখালীতে বেড়েছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। চাঁদাবাজি, অপহরণ, মাদক, ইপটিজিং এর মতো অপরাধে জড়িয়ে পড়ছেন খোদ কিশোররাই। এলাকায় আধিপত্য বিস্তার কিংবা তুচ্ছ বিষয়ে দ্বন্দ্ব থেকে ঘটছে হত্যার মতো ঘটনাও। প্রশাসন তৎপরতা বাড়ালেও অপরাধ প্রবণতা থামছে না কিছুতেই। নোয়াখালী থেকে ইমরান হোসেনের ছবিতে নাসিম শুভর প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। চলতি বছরের 28 এপ্রিল সন্ধ্যা 7:51 নোয়াখালীর বেগমগঞ্জের গঙ্গাবর এলাকায় সিসিটিভির ফুটেজে ফুটে ওঠে লাবিব নামের এক তরুণকে অপহরণের দৃশ্য। এই সময় বাধা দিতে আসলে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ইয়াসিন নামের এক যুবক। এই ঘটনার একদিন আগে 27 এপ্রিল জেলা শহর মাইজদি বার্লিংটন মোড়ে তুচ্ছ ঘটনা নিয়ে কুপিয়ে আহত করা হয় জুলাই গণ অভ্যুত্থানে শহীদ মাহমুদুল হাসান রিজভির ছোট ভাই স্কুল ছাত্র শাহরিয়ার হাসানকে। এসব ঘটনায় গ্রেপ্তারকৃতরা অধিকাংশই উঠতি বয়সী কিশোর। নোয়াখালীতে কিশোর গ্যাংয়ে জড়িয়ে স্কুলগামী ছাত্রীদের উত্ত্যক্ত চাঁদাবাজি, ভাঙচুর, মাদক, অপহরণ, হত্যাসহ অসংখ্য অপরাধ করছে শিক্ষার্থীরা। গেল 1 মাসেই এক উপজেলাতেই ঘটেছে 3টি হত্যার ঘটনা। আমার ঘরের দরজা জানালা থেকে শুরু করে আমার ঘরের কিছুই রাখে না, প্রত্যেকটা জিনিস তারা নিয়ে গেছে। প্রশাসনের অনেকবার বলা হয়েছে, প্রশাসন এটা পদক্ষেপ নিতেছে না। এগুলো নারকেল সুপারি এগুলা নিজেরা পারে, এরা নিজেরা খায়, নিজেরা করে, এগুলো দিয়ে মাদক সেবন করে তারা। এরা সমাজে বিভিন্নভাবে বিভিন্ন ক্রাইমের সাথে জড়িত, একবার এক এক রকমের এদের বিস্তার করতেছে। হরিনামপুর বাজারে তারা কয়েকবার মহড়া দিয়েছে এবং বাজারে সাউন্ড গ্রেনেড এবং দেশীয় অস্ত্রশস্ত্র এগুলো আবির্ভাব হইতে একে অপরের সাথে মারামারি করছে। স্থানীয়রা জানান, ক্লাসের সময় শহরের অলিগলি কিংবা পার্কেই ঘোরাঘুরি করতে দেখা যায় কিশোর গ্যাংয়ের এসব সদস্যদের। এদের আইনের আওতায় আনতে প্রশাসনের তৎপরতা বাড়ানোর দাবি স্থানীয়দের। আমরা যখন স্কুলে আসি তখন আমাদের পিছনে পিছনে ছেলেগুলো থাকে এবং বিভিন্ন ধরনের কথা বলে, যার কারণে আমরা ভয়ে আতঙ্কিত হয়ে যাই। গার্ডিয়ানরা তাদের সন্তানদেরকে এই পথ থেকে ফিরে আসুক, আর এই ধরনের অপরাধ আমরা কখনোই কাম্য নয়, এটা আমরা কখনোই চাই না। রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব যদি একটু ভালো ভূমিকা পালন করে, স্কুলে আসা যাওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করে, তাহলে আমরা এই ক্ষেত্রে নিস্তার পাব। পুলিশ বলছে অপরাধীদের দমনে সক্রিয় তারা। কিশোর অপরাধীদের অপরাধ প্রবণতা কমিয়ে আনতে রাজনৈতিক ও সামাজিকভাবেও ভূমিকা নেয়ার পরামর্শ পুলিশের এই কর্মকর্তার। কাউন্সিলিং, মোটিভেশনাল বিভিন্ন কার্যক্রম আমাদের হাতে রয়েছে। আমাদের যখন যেখানে যে সংবাদগুলো আমাদের আসছে কিশোর গ্যাং সংশ্লিষ্ট যে অপরাধের বিষয়গুলো, আমরা তাৎক্ষণিকভাবে সেটা রেসপন্স করছি এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছি। চলতি বছরের এপ্রিল মাসে নোয়াখালীর 9টি উপজেলা থেকে পাইপগান, বন্দুক, কিরিচ, চাইনিজ কুড়াল, ব্রেকার, রামদা ও চাপাতি সহ 1.5 শতাধিক অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া এসব অস্ত্র ও মাদক কারবারে জড়িত বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী। এখন নোয়াখালী। এদিকে জৌলুস হারিয়েছে রাজশাহীর কালুহাটি পাদুকাপল্লী। বন্ধ অধিকাংশ কারখানায়। বছরে 60 কোটি টাকার ব্যবসা নেমেছে এখন তলানিতে। জুতা স্যান্ডেল তৈরির কারিগররা বেছে নিয়েছেন ভিন্ন পেশা। উৎসব ঘিরে ব্যবসার স্বপ্ন বাঁচিয়ে রেখেছেন তাও অল্প কিছু কারখানা। সজীব আহমেদের ক্যামেরায় রকিবুল হাসানের প্রতিবেদনে বিস্তারিত। পথ চলায় পায়ের যত্নে পাদুকার কদর কার কাছে নেই।
তবে শিক্ষার্থী নির্ভর অর্থনীতির রাজশাহী শহরে সামর্থ্যের দৌড়ে শুধু ব্র্যান্ড শপ নয়, বছরের বেশিরভাগ সময়ে নির্ভরতা থাকে স্থানীয়ভাবে তৈরি জুতা স্যান্ডেলে। কম দামে এখানে পাই, ওখানে 1500-2000 টাকা দামে স্যান্ডেল কেনা তো সমর্থ আমাদের অনেক সময় থাকে না। এখানে আপনার যে বাজেট নিয়ে আসবেন সেই বাজেটে স্যান্ডেল পাবেন, কিন্তু একটা শোরুমে গেলে আপনার সেটা হবে না। আমাদের এখানে মিডিয়াম শ্রেণীর লোক যারা তারাই আসে, এবং যারা একটু অবস্থাশালী তারা হয়তো বাটা লোটো এফএক্সে যায়। মেট্রোপলিটন বা উপজেলার বাজারগুলোই 45% চাহিদা পূরণ হয় স্থানীয় উৎপাদনেই। চলুন যাই ক্লাস্টার ভিত্তিতে গড়ে ওঠা পাদুকা শিল্পের সেই গ্রামে। পৌঁছে গেছি রাজশাহীর চারঘাট উপজেলার কালুহাটি গ্রামে, যে গ্রামে একসময় 150-রও বেশি পাদুকা বা জুতা স্যান্ডেল তৈরির কারখানা ছিল। এখানে পরিকল্পনার অভাব, ঋণখেলাপি আর বৈষম্যে সেই শিল্প এখন প্রায় হারাতে বসেছে, যা কিনা প্রমাণ দিচ্ছে এই গ্রামের ছবি। গুচ্ছগুচ্ছভাবে গড়ে ওঠা এই ক্লাস্টার শিল্পে কাটিং, সেলাই, ফিটিং, রংসহ নানা খাতে প্রায় 10,000 শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হয়। তবে এখন সে জৌলুস হারিয়েছে শিল্পটি। করোনাকালের ধাক্কা সামলে উঠতে না উঠতে 5 আগস্টের প্রভাব পড়েছে এই শিল্পে। ঋণের চক্রবৃদ্ধির ফাঁদে পড়ে অনেকেই গুটিয়েছেন কারখানা। তাতে পুঁজি হারিয়ে কেউ কেউ বেছে নিয়েছেন ভিন্ন পেশা। যে আগে যার কাছে কারখানা ছিল মোটামুটি 50-60টা, এখন কারখানা বন্ধ হয়ে যায়, মোটামুটি হাতে কোনো এখন 3-4টা কারখানা কোন রকম চলে, তা কোনোরকম এরা ধরে রাখে। অনেক মহাজন আছে 10 লাখ, 5 লাখ, 2-1 লাখ, অনেকেই যে ভিটামাটি বিক্রি করে দেওয়াও এখান থেকে চলে গেছে শুধু এই ব্যবসায় লসের কারণে। সেই সাথে ভারত থেকে জুতা স্যান্ডেল আমদানিতে প্রতিযোগিতায় পড়ে দেশীয় এই শিল্পটি। লোন পরিশোধ না করলে তো ব্যাংক থেকে লোন আর দিবে না। মেশিন চালানোর মতো লোক সেরকম ভাবে নাই, হাতে গোনা কিছু লোক আছে, সেই তুলনার ব্যবসা সেরকম ভাবে নাই। সব প্রতিকূলতা কাটিয়ে এই শিল্পের হারিয়ে যাওয়া জৌলুস ফিরিয়ে আনতে ঋণ সহায়তা নিয়ে কাজ করছে বিসিক। স্থানীয় সমস্যা কাটিয়ে ফের এই শিল্পের বিকাশে নিজেদের সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দিচ্ছে উপজেলা প্রশাসন। তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, যেভাবে হোক তারা আবার যাতে ফিরে আসে। তারা আমাদের কাছে ঋণের জন্য একজন আসছে, অলরেডি তাদের কার্যক্রম চলছে ঋণ প্রদানের। এই পাদুকা শিল্পের উন্নয়নে যাতে করে এটা আসলেই একটি আলোকিত শিল্প হিসেবে এখানে প্রতিষ্ঠিত হয় এবং সেখানে যেন আসলে লোকজনের কর্মসংস্থানেরও একটা বিষয় যেন সৃষ্টি হয়, সেই সমস্ত কিছু দেখে আমরা ব্যবস্থা নিব। কালুহাটির পাদুকা শিল্প বাঁচাতে 2023 সালে 63 লাখ টাকা ব্যয়ে 13টি অত্যাধুনিক যন্ত্রসহ দেশের প্রথম কমন ফ্যাসিলিটি সেন্টার স্থাপন করা হয়েছিল, যা প্রতিস্থাপনে কাজ করছে উপজেলা প্রশাসন। রাকিবুল হাসান, এখন রাজশাহী। প্লাস্টিক, অ্যালুমিনিয়াম সহ আধুনিক জিনিসপত্রের দৌরাত্মে সারা দেশে কুমার শিল্প বিলীন হতে চললেও নড়াইলে এখনও বেশ কয়েকটি গ্রামের চিত্র ব্যতিক্রম। জেলার অন্তত 15টি গ্রামের 5 শতাধিক কারখানায় এখনও মাটির তৈরি হরেক রকমের জিনিসপত্র বানিয়ে তা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন অন্তত 12,000 মানুষ। এবছর মৌসুম শুরু হওয়ায় ব্যস্ততা বেড়েছে কুমার পাড়াগুলোতেও। পুরুষের পাশাপাশি কাজ করছেন পরিবারের নারী, শিশু ও বৃদ্ধরা। মোহাম্মদ ইমরান হোসেনের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। নড়াইল সদরের ভদ্রবিলা ইউনিয়নের চিত্রা নদীর পাড়ে চণ্ডীতলা গ্রামটির কুমারদের ইতিহাস শত বছরের। এই গ্রামের বেশিরভাগ মানুষ মাটির বিভিন্ন সামগ্রী তৈরি করে জীবিকা নির্বাহ করেন। বংশ পরম্পরায় এ জনপদের বেশিরভাগ পরিবার এখনও বাবা ঠাকুরদার পেশাকে ধরে রেখেছেন। চণ্ডীতলা গ্রামের একজন মৃৎ কারিগর কালীপদ পাল 5 দশকেরও বেশি সময় ধরে কুমারের চাকা নিজ হাতে ঘুরিয়ে নিপুণ হাতে তৈরি করছেন মাটির তৈরি বিভিন্ন সামগ্রী। প্রতিদিন কাজ করেন সকাল থেকে সন্ধ্যা অবধি। নতুন প্রজন্মের কেউ এই কাজের প্রতি আগ্রহী না বলে জানান তিনি। 55 বছর 56 বছরই এই কাজ করি, তো এতে মেলা কষ্ট হয়, তো খাটনি হয়, ছেলে ফেলেরা আর শিখতেছে না, কেউ শিখিনি, আমরাও শিখিনি, যে তোরা আর এ করিস না, অন্য কাজ করে খাস, সেও ভালো। শুধু কালীপদ পালই নয়,
নড়াইল জেলার চণ্ডীতলা, কুমারডাঙ্গা, রতডাঙ্গা, রায়গ্রাম, ছোট কালিয়া সহ জেলার অন্তত 15টি গ্রামের 5 শতাধিক কারখানায় বিরামহীনভাবে চলছে কুমারের চাকা। ব্যস্ত সময় পার করছেন গ্রামের বেশিরভাগ মানুষ। বাড়িতে বাড়িতেও কুমারের চাকা ঘুরছে দিনরাত। কেউ মাটিতে পানি মিশিয়ে কাদা নরম করছে, কেউ মাটির তৈরি জিনিস রোদে শুকানোর কাজ করছে, কেউ আবার ব্যস্ত এসব পুরানোর কাজে। কুমারপাড়াগুলোতে তৈরি হচ্ছে রান্নাঘরের হাঁড়ি, কড়াই, ফুলের টব, কলস, পিঠার ছাঁচ সহ অন্তত 30 রকমের গৃহস্থালী জিনিস। স্থানীয় চাহিদা মিটিয়ে এ সকল মাটির তৈরি পণ্য যাচ্ছে বেশ কয়েকটি জেলায়। আমাদের কাজের মাল অনেক জেলায় চলে যায়, বানানোর বিভিন্ন প্রকারের মাল আছে, সব নিয়ে চলে যায় পাইকারি আর কি। টাকা করে কম, এতে পয়সা কম, পরিশ্রমও বেশি। এই কাজে যে মানে মজুরি আছে তাতে আমাকে তো সংসার আসলে চলে না, তবু করে যেতে কেন জাতীয় ব্যবসা। এত কষ্ট করে যদি মর্যাদা না পাওয়া যায়, সরকার যদি কিছু না করে আমাকে, তাই আমরা কি করে চলবো? ব্যবসার পরিধি বাড়াতে বিসিক পাশে থাকবে বলে জানান এই কর্মকর্তা। প্রশিক্ষণ সহ সহজ শর্তে ঋণ দিয়ে এ শিল্পকে টিকিয়ে রাখার চেষ্টার কথাও জানান তিনি। তাদের এই আদি পেশাটাকে টিকিয়ে রাখার জন্য বিসিক নড়াইল সবসময় তাদের পাশে আছে। তাদের পণ্যটা প্রসারের জন্য আমরা মেলায় স্টল প্রদান করে থাকি এবং তাদের এই পণ্যটা প্রসারের জন্য আমরা যাতে আরও তারা যাতে দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে দিতে পারে সেজন্য আমরা তাদের পাশে থাকব। বছরে অন্তত 10 কোটি টাকার মাটির তৈরি পণ্য বেচাকেনা হয় এ জেলায়। এখন নড়াইল। বিশ্বের 140 কোটি ক্যাথলিকের নতুন ধর্মগুরু নির্বাচিত হলেন যুক্তরাষ্ট্রের কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট, যিনি পরিচিত হচ্ছেন পোপ চতুর্দশ লিও নামেও। রবার্ট ফ্রান্সিস সহ প্রথম কার্ডিনাল যিনি যুক্তরাষ্ট্র থেকে পোপ নির্বাচিত হলেন। নতুন পোপকে স্বাগত জানিয়েছে বিশ্বনেতা থেকে শুরু করে ভক্ত ও অনুসারীরা। প্রথম কোনো মার্কিন নাগরিক পোপ নির্বাচিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে নতুন পোপের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সতীর্থ কর্মকার জানাবেন বিস্তারিত। অবশেষে ভ্যাটিকানের সিস্টিন চ্যাপেল থেকে বের হতে দেখা গেল সাদা ধোঁয়া। নতুন পোপ নির্বাচিত হয়েছেন এই বার্তা পেয়ে উচ্ছ্বসিত সেন্ট পিটার স্কয়ারের সামনে জড়ো হওয়া অসংখ্য ভক্ত অনুসারী। এরপর এলো সেই মাহেন্দ্রক্ষণ। সেন্ট পিটার্সের সেন্ট্রাল ব্যালকনিতে দাঁড়িয়ে হাত নেড়ে সবাইকে অভিবাদন জানালেন নতুন পোপ চতুর্দশ লিও। 69 বছর বয়সী নতুন পোপ রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট মূলত যুক্তরাষ্ট্রের শিকাগোর বাসিন্দা। কর্মজীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন পেরুর মিশনারিতে। 2023 সালে প্রথম কার্ডিনাল নির্বাচিত হন তিনি। বুধবার ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রার্থনার মধ্য দিয়ে 267তম পোপ নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়। ওই দিন স্থানীয় সময় বিকেলে প্রথম দফায় ভোট দেন রেকর্ড 70 দেশের 133 জন কার্ডিনাল। নতুন পোপ লিও চতুর্দশকে স্বাগত জানিয়েছেন বিশ্বের নানা প্রান্তের ক্যাথলিক চার্চের বিশপরা। আর যুক্তরাষ্ট্র থেকে প্রথমবারের মতো কোনো কার্ডিনাল নির্বাচিত হওয়ায় তার সাথে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত 21 এপ্রিল 68 বছর বয়সে পোপ ফ্রান্সিসের মৃত্যু হয়। এরই পরিপ্রেক্ষিতে নতুন পোপ বেছে নেওয়ার বিষয়টি সামনে আসে। কনক্লেভ বা পোপ নির্বাচন প্রক্রিয়া শুরুর 13 দিনের মধ্যে নতুন পোপ ঘোষণার বিধান থাকলেও এবার 2 দিনের মাথায় নতুন পোপের সঙ্গে বিশ্বকে পরিচয় করিয়ে দিলেন কার্ডিনালরা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। টানা 2 মাসের বেশি সময় ধরে ইসরায়েল অবরোধে খাদ্য সামগ্রী ফুরিয়ে আসায় 2-1 দিনের মধ্যে বন্ধের পথে গাজা উপত্যকায় বিনামূল্যে খাবার বিতরণ কার্যক্রম। প্রতিদিন 4 থেকে 5 লাখ মানুষের মাঝে খাবার বিতরণ করা কমিউনিটির রান্নাঘরগুলো বন্ধের পথে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ জেনেও ক্ষুধায় মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য পচা নষ্ট খাবার মুখে তুলে দিচ্ছেন অনেক বাসিন্দা। তৌহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। পোকায় ধরা নষ্ট আটা দিয়ে তৈরি করা হচ্ছে রুটি, এমনকি ফেলনা পাস্তা গুঁড়ো করে রুটি তৈরি করছেন কেউ কেউ। এভাবেই ক্ষুধা নিবারণে লড়াই করছেন গাজাবাসী। আগ্রাসনের মধ্যেই 2 মাসের বেশি সময় ধরে ইসরায়েল অবরোধে গাজায় কোনো ত্রাণ ও বাণিজ্যিক পণ্য না ঢোকায় এমন করুণ হাল অসহায় ফিলিস্তিনিদের। স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ জেনেও ক্ষুধায় মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য নষ্ট খাবার মুখে তুলে নিচ্ছেন তারা।
بيتدخل بدل المره 3 مرات 4 مرات عشان نقدر يعني شحاح عندنا صار كله، بعدين صرنا ندخل لقيت صوص كله زي ما انتم شايفين كله دود ويا اما خربان، يعني هذا كانوا من الاول يرموا الناس للدوام। এমন খাদ্য সংকটের মধ্যেই জাতিসংঘের 25টি বেকারি বন্ধের পর এবার ফিলিস্তিনের বেসরকারি সহায়তা সংস্থার 170টি কমিউনিটি রান্নাঘরের খাদ্য মজুদও ফুরিয়ে এসেছে। فش اليوم اخر يوم مش ناكل، حنموت من الجوع احنا عشان خاطر اولادنا، يعني احنا ندور عشان الاكل التكيه بس، ولا بنطبخ ولا بنعمل ولا حاجه، كله على النار وبنشحت شحده كمان। কমিউনিটি রান্নাঘরে যতটুকু খাবার অবশিষ্ট আছে তা দিয়ে 2-1 দিনের বেশি যাবে না বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এতে কমিউনিটি রান্নাঘরগুলো বন্ধের ঝুঁকিতে। আর এটি হলে 23 লাখ জনসংখ্যার গাজা উপত্যকায় প্রতিদিন 4 থেকে 5 লাখ মানুষের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ বন্ধ হয়ে যাবে। تكية الطعام هذه تطعم يعني عشرات الأسر النازحة وهي على أبواب الإغلاق بسبب إحكام المعابر وإغلاق المعابر لمدة 2 شهرين كاملين متواصلين। খাদ্য সংকটে পরিস্থিতি প্রতিদিন আরও খারাপ হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। প্রতিদিন অপুষ্টিতে ভোগা 9 থেকে 10 হাজার শিশুর চিকিৎসার প্রয়োজন হলেও ওষুধের সংকটে তাও নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। অবরুদ্ধ ভূখণ্ডে খাদ্য, পানি ও অন্যান্য গুরুত্বপূর্ণ সাহায্যের অভাবে 2 মাসে অন্তত 60 জন অনাহারী মারা গেছেন। নিহতদের বেশিরভাগই শিশু, অসুস্থ ও বয়স্ক ব্যক্তি। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। কালোবাজারি ঠেকাতে বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচের টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। এই ম্যাচ থেকে টিকিট বিক্রি বাবদ 50 থেকে 70 লাখ টাকা আয় করারও পরিকল্পনা রয়েছে ফেডারেশনের, এমনটাই জানালেন সহসভাপতি ফাহাদ করিম। তবে অনলাইনে টিকিট বিক্রির সমালোচনা করছেন সাবেক ফুটবলাররা। এদিকে হামজা সমিতির ম্যাচটিকে স্মরণীয় করতে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ভিন্নধর্মী নানা আয়োজনের পরিকল্পনাও আছে। বিস্তারিত জানাচ্ছেন শরীফ রওশন। প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রায় 5 বছর পর জাতীয় স্টেডিয়ামের এই গ্যালারিতে বসে 18,000-এর বেশি দর্শক হামজা চৌধুরী, সামিত সোমের খেলা উপভোগ করতে পারবেন। এই ম্যাচকে স্মরণীয় করে রাখতে বাফুফের পরিকল্পনা আছে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠানের। তবে এই ম্যাচকে ঘিরে যে অনলাইন টিকিটের ব্যবস্থা, দিন শেষে তা যেন হয়রানির কারণ না হয়, সেই প্রত্যাশাই করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে সাবেক ফুটবলাররা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সামনে অনেক বছর হলো চা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন এই চা বিক্রেতা। একটু ফুরসত পেলেই ক্রেতাদের সঙ্গে ফুটবলের আলাপচারিতায় মেতে ওঠেন তিনি। অপেক্ষায় ছিলেন গ্যালারিতে বসে জুনে হামজা জামালদের মাঠের লড়াই দেখার। তবে বাফুফের অনলাইন টিকিট বিক্রির সিদ্ধান্ত ম্লান করে দিয়েছে তার সেই আকাঙ্ক্ষা। আমরা যারা অনলাইনে অভ্যস্ত না তাদের জন্য তো অসুবিধা হবেই। উনি যদি অনলাইনে কাটতে না পারে দেখতে পারবে না, যারা পাবে তারা দেখবে। জাতীয় স্টেডিয়ামের 18,300 টিকিটের সবগুলো অনলাইনে ছাড়ার সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন সাবেক ফুটবলার গোলাম সারোয়ার টিপু। যারা ওই যে ওল্ড টাউনের যেই দোকানটা বন্ধ করে তাড়াতাড়ি এসে মাঠে ঢোকায়, তাদের জন্য এই যে অনলাইনে হয়তো একটু ডিফিকাল্ট হবে। এটা তো ডিফিকাল্ট হবে, হয়তো তারা এনজয় করবে, হয়তো তারা এটার মধ্যে ওই বিরক্ত হবে এবং এটার জন্য ঢুকতে চাবে না, এটাও হইতে পারে। এই জন্য অনেক দর্শক আমরা মিস করব। তবে অনলাইনে টিকিট বিক্রির সিদ্ধান্তের ব্যাখ্যা দিলেন বাফুফের সহসভাপতি। সঙ্গে জানালেন দর্শকের চাহিদাকে পুঁজি করে ম্যাচ থেকে 50 থেকে 70 লাখ টাকা আয় করতে চায় ফেডারেশন। কালোবাজারির একটা সুযোগ থাকে, বাট আপনি যদি অনলাইন যখন যান, যখন আপনি আপনার এনআইডি, আপনার ছবি, এগুলির মাধ্যমে টিকিটটা করবেন, সকলে একটি ফেয়ার ইকুয়াল চান্স পাবে। ঢাকার মেজর কিছু পয়েন্টে কিছু হেলথ বুথ রাখবো আমরা, এবং একই সাথে খেলার দিনও আমরা বাইরে একটা বিশেষ হেলথ বুথ রাখবো, যাদের টিকিট পেয়ে যদি প্রিন্ট নিতে কিংবা কোনো কারণে কোনো রকম অসুবিধা হতে পারে তাদেরকে যেন সহায়তা করে। দর্শকদের ম্যাচ উপভোগের পাশাপাশি জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক আয়োজনের সুযোগ মিলবে এক টিকিটেই। আমাদের প্রথম চিন্তা ছিল যে আমাদের ফ্যানদেরকে কিভাবে আমরা একটি ভালো অভিজ্ঞতা দেব। তবে এখন পর্যন্ত ম্যাচের টিকিটের মূল্য নির্ধারণ না করলেও দর্শকদের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকবে বলে জানান এই সহসভাপতি। ডেফিনেটলি জোন ওয়াইজ টিকিট হবে। শরীফ রওশন, এখন, ঢাকা। সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপে বিকেল 4:30টায় নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে লড়বে বাংলাদেশ। জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করতে চান অধিনায়ক নাজমুল। 2 প্রবাসী ফুটবলার কাদের ও ফারজদের অন্তর্ভুক্ত দলের শক্তি বাড়িয়েছে অনেক, মন্তব্য করে তিনি। মালদ্বীপের বিপক্ষে নিজেদের সেরা খেলাটা খেলতে চায় লাল সবুজের প্রতিনিধিরা। আমরা 3 সপ্তাহ একসাথে প্র্যাকটিস করছি
আমাদের টিম অনেকটাই এখন শক্তিশালী। ইনশাল্লাহ আমরা এখান থেকে ভালো কিছু নিয়ে এসে দেব। আগামীকালকে আমাদের ম্যাচ প্রতিপক্ষ মাদি, তো আমরা সেভাবে প্রস্তুতি নিয়ে আমাদের এখানে আসা। তো মাদি অনেক ভালো টিম, ওদের এগেনস্টে খেলা অনেক টাফ, তবে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। প্রথমবারের মতো এএফসি ফুটসাল বাছাই পর্বে খেলবে বাংলাদেশ। এর জন্য দ্রুত সময়ের মধ্যে প্রস্তুতি শুরু করার কথাও জানান বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। ফুটসালে কিছুটা এক্সপিরিয়েন্স আছে, তাদের নিয়ে এই মুহূর্তে ক্যাম্প করে অ্যাকচুয়ালি আমাদেরকে আগাতে হবে। বাট যেটা বললাম যে এটা হচ্ছে ইমিডিয়েট, যেহেতু আমাদেরকে করতে হবে। এর বাইরে এটা হচ্ছে 2026, এরপরে 2028 আবার এশিয়া কাপ আছে, এরপরে ওয়ার্ল্ড কাপ আছে। তো সেইগুলির জন্য হচ্ছে আমাদেরকে ব্যাক এন্ডে একদম ইয়াংদের থেকেই আমাদেরকে দলটা তৈরি করতে হবে। যেভাবে বাফে আমাদেরকে সাপোর্ট দিবে, আমরা ফুটসাল কমিটি চেষ্টা করবো যেন লং রানে আমাদের টিমটা আরো ভালো জায়গায় যেতে পারে, সেভাবে আমরা এগিয়ে যাবো। শেষ করছি এখন ঢাকা, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সংগ্রাম সংগ্রাম সংগ্রাম, ক্ষমতা না জনতা, জনতা জনতা, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে 14 ঘন্টা ধরে যমুনার সামনে অবস্থান। জুমার নামাজের পর সমাবেশের ডাক। গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য ডানে বামে থেকে এখনো আমাদেরকে আটকে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছেন, এটা ভালো লক্ষণ নয়। সুস্পষ্ট রুটম্যাপ আমাদের সামনে উপস্থাপন করা হয়, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না। নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি গ্রেফতার। মিনারুল হত্যা মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ। সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারে কমেছে বেশিরভাগ সবজির দাম। বাজারে নতুন চাল ওঠায় কমেছে দাম, চড়া সামুদ্রিক মাছের দর। ভারত পাকিস্তান সীমান্তে সকালেও গোলাগুলি। ভারতে বন্ধ 24টি বিমানবন্দর, 15টি এলাকায় হামলার অভিযোগ প্রত্যাখ্যান পাকিস্তানের। এবং পাক ভারত সংঘাতে আরব আমিরাতে 16 PSL এর 8 ম্যাচ। ধর্মশালায় ম্যাচ বাতিলের পর IPL নিয়েও অনিশ্চয়তা। এই ছিল এখন ঢাকার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।